নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস চক্রবর্তী। আজকের অনুষ্ঠান হাল্লাবোল। তিনটি রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন আজকের অনুষ্ঠানে রয়েছে। রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি, তার প্রতিনিধিত্ব করবেন হচ্ছে ফাল্গুনী পাত্র। আমি স্বাগত জানাই ফাল্গুনীদিকে। আমার জীবনে বহু মানুষকে হাসতে দেখেছি, বাট 4 তারিখে এর পরে ফাল্গুনীদির অভিনন্দন যাত্রা ছিল মনে হয়, সে হাসিটা আমার মনে থাকবে। অভিনন্দন যাত্রা বা কোথায় একটা আমি দেখেছি টিভিতে। তো এই হাসিটা হাসবার জন্য দীর্ঘ লড়াই লড়তে হয়েছে। ফাল্গুনীদিদের এই কমিটমেন্ট ভুললে চলবে না। আর আমার সঙ্গে রয়েছেন অমিতাভ দা, সিনিয়র পার্সন, জাতীয় কংগ্রেসের রিপ্রেজেন্টেশন করবেন, আজকে প্রতিনিধিত্ব করবেন। অমিতাভ সিংহ, স্বাগত জানাই। নীলাঞ্জন দাস আমার সঙ্গে রয়েছেন, রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে। এখন বর্তমান রাজ্যের শাসক মানে পশ্চিমবঙ্গ সরকার যে কতগুলো খুব বড় সিদ্ধান্ত অনেকগুলো নিয়েছেন, তার মধ্যে যে সিদ্ধান্তটা নিয়ে আমরা অনেক বেশি কাটাছেড়া এবং আলোচনা করতে পারি বা জায়গা রয়েছে, স্কোপ রয়েছে, সেটা হচ্ছে অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরকারের অবস্থান। এবং যারা কলকাতা বা কলকাতা উপকণ্ঠে দুর্নীতির সাহায্য নিয়ে, যেটা সরকারের অভিযোগ, আমি বলছি যে প্রত্যেকটা ঘটনার পেছনে তদন্ত রয়েছে, প্রত্যেকটা ঘটনার সঙ্গে তদন্ত থাকবে, তার ইনভেস্টিগেশন হবে, অপরাধী ধরা পড়বে। আপাতত যা যা গ্রেপ্তার হচ্ছে সব তো অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হচ্ছে। এবং একটা জায়গা খুব পরিষ্কার যে সরকার কিন্তু দুর্নীতি করে বা বেআইনি করে যে সমস্ত কনস্ট্রাকশন হচ্ছে তাদের সবাইকে নোটিশ পাঠাচ্ছে। গুড অ্যাঙ্গেল এটাই যে আজকে নোটিশ পাঠিয়ে শুধুমাত্র তপসিয়া 3 জলার ক্ষেত্রে অগ্নিকাণ্ডের ইনসিডেন্টটা বাদ দিলে সরকারি প্রতি ক্ষেত্রে টাইম দিচ্ছে এবং বলছেন যে আপনারা কাগজপত্র নিয়ে আসুন, যে কাগজপত্রের ভিত্তিতে আপনারা কনস্ট্রাকশন করেছেন তার বৈধ কাগজ দিন, অর্থাৎ তার সাপোর্টে কাগজ দিন পরিষ্কার। যদি ঠিক থাকে তাহলে অবশ্যই পুরসভা তাকে মান্যতা দেবে, আর যদি না ঠিক থাকে সরকারের স্ট্রেট স্ট্যান্ড হচ্ছে এটা যে সেটাকে ভেঙে দেওয়া হবে। আর ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে যে সরকার কীরকম ইনিশিয়েটিভ নিতে পারে। আমরা কলকাতা থেকে একটু দূরে চলে যাই, জায়গাটার নাম রাজনৈতিক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, জায়গার নাম হচ্ছে নন্দীগ্রাম। আমরা পরশুদিন দেখেছি যে সেচ দপ্তরের একটা জায়গা অধিগ্রহণ করে রাখা হয়েছিল এবং এটা নিয়ে মামলা চলছিল। এটা ভাবার কোনো কারণ নেই যে মামলা চলছিল না। 30 থেকে 35 বছর অবৈধভাবে সেখানে কিছু মানুষ তারা বসবাস করছিলেন। হাইকোর্টে মামলা চলছিল। হাইকোর্টের রায় বেরোনোর পর উইদাউট এনি নোটিস 24 ঘন্টার মধ্যে সে কনস্ট্রাকশন ভেঙে গুড়িয়ে তছনছ করে দিয়েছে প্রশাসন। অর্থাৎ যদি অবৈধ হয়, তার কাগজ যদি না থাকে, তার এই যে ছবি আমার কলিগরা দেখাচ্ছেন, আমার প্রোডাকশন টিম তারা দেখাচ্ছেন, মুহূর্তের মধ্যে মানে বিকেল 5টায় নোটিশ হয়েছে, পরের দিনের মধ্যে ভাঙা কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে ইনিশিয়েটিভগুলো সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে নিচ্ছেন, অর্থাৎ করছি করব হবে হব, এটা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলে দিয়েছেন, করছি করব দেখব হবে হব, এর এখন আর সময় নেই, কাজেই পদক্ষেপ নিতে হবে। এখন এই চক্রে আবর্তিত হয়েছে একটা নাম, যে নামটা অবশ্যই আজকে আলোচনা হতে পারে, সেটা হচ্ছে অমিতাভদাও জানেন, সবাই জানেন। হ্যাঁ, নামটা কি? না, দেবলীনা বিশ্বাস তো ডেফিনেটলি, কিন্তু যার সম্পত্তি নিয়ে কথা হচ্ছে তিনি হচ্ছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে সম্পত্তি রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের 14টি, তার নিজের নামে 4টি, তার বাবার নামে 6টি, মোট করে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে তার 24টা সম্পত্তি রয়েছে। এগুলো যে সব ইল্লিগাল তা কিন্তু নয়। রাজু নস্কর বলে একজন, তার মানে নামজাদা তৃণমূল নেতা, তার এরকম একাধিক সম্পত্তি রয়েছে, 16টা না 18টা বা 14টা। অন্যদিকে আপনার জাভেদ খানের ছেলে, তার 90টা সম্পত্তি রয়েছে। যদিও আজকে জাভেদ খান বলেছেন তার আমরা ট্যাক্স দিই, তার কাগজপত্র রয়েছে। থাকলে বেশ, সম্পত্তি থাকলে তো কোনো আপত্তি নেই, কিন্তু তখন আবার প্রশ্ন উঠবে যে 90টার সম্পত্তি আপনি তৈরি করেছেন, ইনকামটা আপনার কি ছিল? যাই হোক, সেটা পরের কথা। এর মধ্যেই ইডির হাতে গ্রেপ্তার হওয়া সোনা পাপ্পুরও, অর্থাৎ ওই কসবা কাণ্ডের যে সোনা পাপ্পু, তারও 24টা সম্পত্তি। অর্থাৎ এই সম্পত্তিগুলো বৈধ না অবৈধ সেটা যাচাইয়ের কাজ চলছে। ছোটোখাটো এদিক ওদিক, হাওড়ায় আপনি বলবেন দেবাশিস হাওড়ার কথা বলছো না, হাওড়ায় গতকাল আমরা বুলডোজার অ্যাপ্লাই করতে দেখেছি, নন্দীগ্রামে আমরা জেসিবি অ্যাপ্লাই করতে দেখেছি, এগুলো হচ্ছে। কিন্তু খবরের শিরোনামে থাকা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেটা কি করে অনুমোদন পেল? খোদ কলকাতার বুকে বা তার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নামে যে সম্পত্তিগুলো রয়েছে তার আইনি বৈধতা আছে তো?
পুরসভা কিন্তু রাগঢাক করেনি, সরাসরি তারা নোটিশ পাঠিয়ে দিয়েছেন। এবং আমার ভীষণ ভালো লাগছিল এই দপ্তরের সংশ্লিষ্ট মন্ত্রী ম্যাডাম অগ্নিমিত্রা পল, তিনি খুব পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো কাউকে নোটিশ পাঠাতে পারে, সেটা আমি হতে পারি, আপনারা হতে পারেন, যদি তার অবৈধ কনস্ট্রাকশন থাকে। এই স্ট্রেট অ্যাওয়ে মানসিকতা অবশ্যই সম্মানযোগ্য, কারণ যেভাবে যতুগৃহ হয়ে গেছে কলকাতা, যেভাবে মানে অবৈধ নির্মাণের আতুরঘর হয়েছে কলকাতা বলে দীর্ঘদিনের দাবি, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেটা কি সত্যি পাওয়া গেল? আসুন, আজ আমরা দেখতে পেলাম আরেকটা ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি সেটা আমরা দেখলাম যে আজ কিন্তু পুরসভার তরফে, আপনাদের প্রথম আগে শোনাই যে বর্তমান যিনি মেয়র রয়েছেন ফিরহাদ হাকিম, তিনি কি বক্তব্য রেখেছেন, এবং পাশাপাশি আপনাদের এটাও শোনাবো যে দেবলীনা বিশ্বাস ভয়াবহ অভিযোগ করে আজকে ইস্তফার জন্য বলছেন কলকাতারই আপনার পুরসভার আধিকারিক, খুব সম্ভবত এমআইসিও না, বড় চেয়ারম্যান 9 নম্বর বড় চেয়ারম্যান, তিনি কি বলেছেন, আগে কি বলছেন দেবলীনা বিশ্বাস একবার শুনি। একটা আপনারা জানেন যে নোটিশ দেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে, সেই অভিষেক ব্যানার্জির জন্য। হ্যাঁ, সেই নোটিশটা কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে, সেটা সত্যি আমি বিন্দু বিসর্গও জানতাম না, এখনো বলছি সেটা দেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে এবং আধিকারিকরা দিয়েছে, তারা কাজটা করেছেন। এবং যেহেতু আমাদের বড় নয়ের আন্ডারে ওই ওয়ার্ডটি পড়ে, ৭৬ নম্বর ওয়ার্ডটা, এখানে নোটিশগুলো দেওয়া হয়েছে, তার জন্যে আমাকে সেই দিন রাত্রির থেকেই, মানে যখন যেদিন এই ঘটনাটা ঘটেছে, আমি তো ঘটনাটা জানতে পেরেছি থ্রু মিডিয়া, থ্রু সোশ্যাল মিডিয়া, থ্রু প্রেস মিডিয়া থেকে জানতে পারলাম। তো তখন আমাকে রাত্রির থেকে ফোন করা হলো, ইভেন কালকে সকালেও ফোন করা হয়েছে অনেকবার। তো যখনই রাত্রে ফোন এসছে, আমি তখনই ঠিক করলাম, ডিসিশন নিয়েছি যে না, এইভাবে চেয়ারে বসে থেকে আবার ভুল কাজ করানো, সেটাকে মনে হয় মানা যায় না, যে অনৈতিক বা ভুল নীতিকে চাপিয়ে দেওয়ার ওপরে, সেই জায়গাটা থেকে আমি নিজেকে সরিয়ে নিই। আসুন, আর এবার আপনাদের শোনাই যে এখন যিনি কলকাতা পুরসভার মেয়র রয়েছেন, অর্থাৎ ফিরহাদ হাকিম মহাশয়, তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের, শুনুন। পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই, আর থাকার কথাও নয়। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে, কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়, আর এটার সাথে আমার থাকা মানে আমার এখতিয়ারের মধ্যে নেই, আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহল নেই। এই পুরো ঘটনাটায় আমার কোনো ওয়াকিবহল নেই বা আমার কোনো জানাও নেই। মেয়রকে জানানোর কথাই না, তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট, কোন বিল্ডিং হচ্ছে না হচ্ছে রেগুলার ইয়ে করা, মনিটরিং করা, সেই বিল্ডিংয়ের যে রক্ষণাবেক্ষণ, যত বিল্ডিং হচ্ছে কলকাতায়, এটা আমাকে জানানো হয়নি বা এটা আমার জানানোর কথাও না, আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। কি বোঝা গেল তাহলে, বুঝতে পারছেন তো? খুব ভালো লাগে যখন যারা দীর্ঘদিন রাজনীতিতে থাকা মানুষ, দীর্ঘদিন পদে থাকা মানুষ, মন্ত্রিত্ব করছেন, কলকাতার মেয়র হিসাবে দায়িত্ব পাচ্ছেন, আর কলকাতার মেয়র মানে তো একটা সম্মানীয় পদ, তার সত্যিই জানার কোনো কথা নয়, তিনি জানেনও না, তার এখতিয়ারের মধ্যেও নয়। এটা সব ওই বিল্ডিং ডিপার্টমেন্টের যারা সাধারণ আধিকারিক তারা জানেন, মেয়র জানেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোন অংশটা বৈধ বা কোনটা অবৈধ। বেশ, তাহলে কুণাল ঘোষ কি বলছেন, বেলেঘাটার বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক, তার বক্তব্যটা শুনে নিই, তারপর আজকের প্যানেলের কাছে বিষয়টা রাখবো। শুনুন। কার কতগুলি আছে, সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি, এগুলো আমাদের দুজনের কারোর পক্ষে জানা সম্ভব নয়। ফলে আপনি যে প্রশ্নটা করছেন সেটা সম্পূর্ণভাবে যাকে কেন্দ্র করে তিনি বা তার কোনো আইনজীবী বলতে পারবেন। আচ্ছা, এই পুরো ছবিটা দেখার পর তাহলে কি আপনারা বলবেন যে গত 15 বছর ধরে কিছু ইরেসপন্সিবল মানুষ, তারা বিভিন্ন দায়িত্বে ছিলেন, মানে ধরুন আমাকে যদি এই প্রোগ্রামের পরে জিজ্ঞেস করা হয় যে প্রোগ্রামটা কেন খারাপ হলো, আমি বলি এটা তো আমার দায়িত্ব নয়, আমার ওখানে শুধু বসার কথা ছিল, আমি বসেছিলাম, এটা আমার দায়িত্ব নয়, আমি কি বলেছি আমি কি না বলেছি এর দায় আমার নয়। বুঝতে পারছেন? আজকে এই হচ্ছে আইন, এই হচ্ছে আইনের শাসন চলতো, এই হচ্ছে 1 নম্বর বাংলা, এগিয়ে আছে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, এই হচ্ছে সেই বাংলা। বুঝতে পারছেন?
এই হচ্ছে বাংলা, সব মুখগুলো শুকিয়ে গেছে। কিন্তু এদের প্রত্যেকের বক্তব্য, আমরা তো কেউ কিছু জানি না, আমরা তো রেসপন্সিবল নয়, যিনি করেছেন তিনি জানেন আর তার আইনজীবী জানেন। কুণাল বলছেন, আপনি ভাবতে পারছেন? আর এতদিন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে যে মানুষটা মার খেয়েছেন, একবার আমার সঙ্গে কেটে একবার ফাল্গুনিদির ছবিটা দেখো, মুখটা ঝকঝক করছে। এই মুখ হচ্ছে, আমি জানি না আগামী দিনে কি হবে, নোবডি নোজ, কিন্তু সততার হাসি তো মানুষ ডেফিনেটলি হাসবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কোনোভাবেই কোনো সন্দেহ নেই যে আজকে নীলাঞ্জন বাবু ম্লান হয়ে রয়েছে। নীলাঞ্জন বাবুও হাসছেন, উনিও গ্লো করছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কি বলবেন এই অবৈধ নির্মাণ নিয়ে? এই যে নির্মাণগুলো হয়েছে, এগুলোর যদি সত্যি কাগজ না থাকে, যদি বুলডোজারের একটা ওই জেসিবি যদি 188A নাম্বারটা টেনে হিঁচড়ে তুলে ফেলে বাড়ির সামনে থেকে, বাড়ি ভাঙতে হবে না, শুধু নাম্বারটা টেনে তুলে দেবে, এই লজ্জা রাখবেন কোথায় এই সমস্ত নেতা কর্মীরা? হ্যাঁ, ডেফিনেটলি এটা হয়তো নীলাঞ্জন বাবুকে ছোঁয়নি, দলের যারা গ্রাসরুট লেভেলের কর্মী তাদের হয়তো টাচ করেনি, তারা সবাই দুর্নীতি করেছেন। নো, আমি একদম বলবো না, একদম বলবো না। 80 জন বিধায়ককে তো মানুষ ভোট দিয়েছেন, কিন্তু 80 জন বিধায়ককে ভোট দিয়ে জেতালেও যে মানে দলের যা আজকে অবস্থা, দাঁড়িয়ে লজ্জা লাগছে। আমি প্রোগ্রাম করছি নানা করে 15 বছর হয়ে গেল, এরকম কোনো দলকে দেখিনি। 15 বছর মানে 3টে টেনিয়রে বিরোধী দল কেউ না কেউ এসছে। এত খারাপ অবস্থা। যারা বলছিলেন এবার 250 আসন পাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন 300 আসন পেয়ে যেতে পারি, সেই দলের এই অবস্থা। হ্যাঁ বলেছেন, বলেছেন এটা বলেন ভাই, এরকম বলো না। বলেন, আমার উনি 230 বলেছে, 230 বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা 294টার মধ্যে যদি খুব বেশি পাই আমরা 300টাও পেয়ে যেতে। না বলেন, আমি যাও। চ্যালেঞ্জ করে আপনাকে। ঠিক আছে, ঠিক আছে, এটা আজকে টপিক নয়, আপনি আমাকে আচ্ছা ঠিক আছে, এবার হ্যাঁ। রাগ করো না। আজকে নীলাঞ্জন, একটা কথা আমি আপনার থেকে জানতে চাই, এই যে একের পর এক সরকারের বয়স মনে হয় 12 দিন, যে কাজগুলো সরকার আজ করছেন 15 বছরে আপনারা করে উঠতে পারলেন না কেন? এবং তারপরেও আপনারা কেন মিথ্যা দাবি করছিলেন? মানে আপনার দল, আপনি নয়, আপনার দল কেন মিথ্যা দাবি করছিলেন যে আমাদের মানুষ যেভাবে আবার ক্ষমতায় আসবে? নোটিশ যেটা গেছে সেটা তো কলকাতা কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে গেছে। কলকাতা কর্পোরেশনে এখনো তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আছে বলে আমার যতটুকু জানি। আমি জানি না সেখানে আবার কোনো এমার্জেন্সি হয়ে গেছে কিনা আমি বলতে পারবো না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বিল্ডিং ডিপার্টমেন্টের থেকে কিছু নোটিশ গেছে লিপস অ্যান্ড বাউন্স নামে একটি কোম্পানিতে। তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে কি সংযোগ সেটা আমার পক্ষেও জানা সম্ভব নয়। আমি এতটুকু বলতে পারি, অভিষেক ব্যানার্জি একজন পাবলিক ফিগার, তিনি পাবলিক লাইফে আছেন, তিনি একজন 3 বারের সাংসদ। তিনি প্রত্যেকবার তাকে তার ট্যাক্স রিটার্ন যেটা ফাইল করেন সেটা বা তার অ্যাফিডেভিট প্রত্যেকবার যখন ইলেকশন কন্টেস্ট করেন সেটা কিন্তু পাবলিক ডোমেনে আছে। এটা একটা, আমি একটু আগে অভিষেক দার অ্যাফিডেভিটটা অ্যাকচুয়ালি দেখছিলাম, তো সেখানে তার যা বাড়ি ঘর দুয়ার যা রয়েছে সেটা তো সেখানে উল্লেখ করা আছে, আর এটা একটা সোয়ার্ন অ্যাফিডেভিট। এটা যদি প্রমাণিত হয় যে তার অতিরিক্ত তার কোনো জমি জায়গা কোনো কিছু আছে, তো সেটা তো মানে কোর্টে এটা তো মানে হি উইল বি লায়াবল টু অ্যারেস্ট। তো সেইটা কেউ কোনোদিনও মিথ্যা অ্যাফিডেভিট কেউ ফাইল করে না, 1 নম্বরে। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে এই ডেমলিশনের যে অর্ডারগুলো আসছে বা বিভিন্ন জায়গায় যেগুলো আসছে, আমরা কিছু কিছু জায়গায় দেখলাম যে কিছু ইললিগাল বুলডোজার অ্যাকশনও দেখলাম। কোন জায়গাটা দেখলেন? এই যে বিভিন্ন জায়গাতে আমরা দেখছিলাম, কোথাও কোথাও অনেক জায়গাতে। কেন নিউ মার্কেটের কাছে কি হয়েছে? নিউ মার্কেটে ইললিগাল বুলডোজার অ্যাকশন। বুলডোজার অ্যাকশনটা তো ইললিগাল, সেটা তো হাইকোর্ট বললো। আমি ওই জন্য বলছি যে ইললিগাল আমি ওই কারণে ব্যবহার করলাম, কারণ হাইকোর্ট বলেছে যে কোনো রকমভাবে আনঅথরাইজ বুলডোজার অ্যাকশন চলবে না। যদি কিছু ডেমলিশন করতে হয়, যদি কোনো জায়গা যদি অবৈধ হয়, তো তার জন্য ডেমলিশনের অর্ডার নিয়ে করতে হবে, এবং সেই জায়গাতে এখন নোটিশ পাঠানো হচ্ছে, এটা অ্যাবসলিউটলি ঠিক আছে। এবার এই জায়গাতে আমার বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে দেওয়া হলো একটা লিস্ট কি না, কলকাতায় কার কার বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আছে, সমস্ত কিছুর একটা তালিকা। সেটা আদৌ সঠিক না বেঠিক আমি জানি, আমি সেটা বলছি না। সেই জিনিসটা এগুলো ভাসানো হচ্ছে, এতগুলো প্রপার্টি, ততগুলো প্রপার্টি, অভিষেক ব্যানার্জির সাথে সায়নী ঘোষের নাম জড়িয়ে একটা প্রপার্টি। আমি কি একবার এই যে আপনি বলছেন না, আমি বলছি দিলাম, আমি কোথাও সায়নীর নাম বলেছি না? এগুলো বিজেপি এগুলো করছে, বিজেপির যেটা ট্রোল আর্মি, তাদের যে বাহিনী রয়েছে, বট বাহিনী, তারা এই জিনিসটা করছে, এবং সেই জায়গাতে এটা পরিকল্পিতভাবে একজন জনপ্রতিনিধিকে। আচ্ছা, আমাকে একটা কথা নীলাঞ্জন, আপনি নীলাঞ্জন, এবং আমি একটা কথা আমি কন্ডেম না করে পারছি না। আপনি যেটা বললেন যে একজন
সাংসদ হ্যাঁ। তার বাড়ির সামনে তার নেম প্লেটটা তুলে দেওয়া হবে। এই যে কথাগুলো আপনি বলছেন না, এইগুলো করে আপনি অ্যাকচুয়ালি উস্কাচ্ছেন মানুষকে। অলরেডি সেখান থেকে সিকিউরিটি সব চলে গেছে, মানুষ ওখানে গিয়ে মানে মানুষ বলবো না, তাদের মানে কিছু শ্রেণীর কিছু লোকজন তারা যেই কাণ্ডটা করছে, যেই তাণ্ডব সেখানে করছে, বাড়িতে তার বউ আছে, দুটো বাচ্চা আছে, সেখানে যেই অসভ্যতাটা প্রত্যেকদিন আমরা দেখছি, মিডিয়া বলবো না তাদেরকে, কি জানি পোর্টাল একটা করে ক্যামেরা নিয়ে চলে যায় গিয়ে অসভ্যতা করে, সেই জিনিসগুলো ক্রমাগত হয়ে যাচ্ছে। এই জিনিস বন্ধ হওয়া উচিত। এই পরিবর্তন বাংলার মানুষ অন্তত চায়। আচ্ছা, একটা মিনিট আমাকে নীলাঞ্জন বলুন, আপনি আমাকে বলুন যে তাহলে আপনাদের একজন মানুষ যদি একটা ছোট্ট ক্যামেরা মানে এই মোবাইল নিয়ে চলে যান, সেটা নীলাঞ্জনের কাছে খারাপ লাগছে, কিন্তু আজ আপনাদের যারা ডিজিটাল যোদ্ধা আছেন, আমি জানি না আপনি তার অংশ কিনা, তারা কি নিয়ে যান? বড় বড় এরকম টিভি ক্যামেরা নিয়ে যান? তারাও তো মোবাইল নিয়ে কাজ করেন। আপনার দলের নেতৃত্বের কথা মতো তো তারা করা হচ্ছে, আপনি আমার কথাটা বুঝলেন না? আমি বলছি যে আপনি ছোট মিডিয়ার ছোট ক্যামেরা বা মোবাইলকে আপনি এইটাকে আমি মিডিয়া বলেই গ্রহ্য করি না, এটা জার্নালিজমের ডিগ্রি আছে। আচ্ছা, আপনি কি এটাকে মান্যতা দিচ্ছেন যে 33টা গাড়ির কনভয় নিয়ে যে ব্যক্তি চলতো এটা লিগ্যাল? আচ্ছা, আপনি কি আপনি কি এটা বলছেন জেড প্লাস ক্যাটাগরি অনেকেরই আছে, উনি কেন একজন সাংসদ হিসেবে জেড প্লাস ক্যাটাগরি কেন পাবেন না? সেটা তো পুলিশ আপনি আমাকে বলুন, তার বাড়ির সামনে 3 লেয়ার সিকিউরিটি ছিল এবং তার বাড়ির সামনে যেভাবে নিরাপত্তা ছিল, সাধারণ মানুষের যাতায়াত, যান চলাচল, বাস চলাচল, হরিশ মুখার্জি বা হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনের অবস্থা কি এরকমটা ছিল? আপনি কখনো গেছেন? আমি জানি না। অবশ্যই গেছি। আপনি যদি যেয়ে থাকেন, সেটা তো দুর্বেদ্য দুর্গের মতো ছিল। একজন হাই প্রোফাইল, উনি তো একজন সাধারণ উনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, উনি একজন ভিভিআইপি এবং ওনার যেই ক্যাটাগরি সিকিউরিটি পাওয়ার সেটাই তিনি পেতেন। আজকের দিনে নতুন সরকার এসছে, তারা দেবেন না, তারা তৃণমূলের অন্য কিছু সাংসদ যারা। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আজকের দিনে আচ্ছা, আমার যারা দর্শক বা শ্রোতা বা আমার যারা উপরে আমার যে কলিগরা বসে আছেন, আচ্ছা তাদের কাছে এরকম খবরটা কি আছে, বা আমাকে হয়তো দেননি আপনারা বিপদে ফেলবেন বলে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে নিরাপত্তা তুলে নেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টের দ্বারস্থ হয়ে বলেছেন যে আমি এটা বৈধ প্রাপক, আমাকে দেওয়া হচ্ছে না, বর্তমান সরকার আমার সঙ্গে মেলাইন করছে? কোন ইনফরমেশন কারোর কাছে আছে? নো, এটা তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ। আপনি একটু আগে বলেছেন এটা বৈধতা উনি পাওয়ার যোগ্য, আমি বললাম এটা সরকার জোর করে তুলে নিচ্ছে না। আমি বলছি তার মানে উনি এখন কোর্ট দেখতে পাচ্ছেন না, এটা পুলিশ ঠিক করে, উনি হোম ডিপার্টমেন্ট ঠিক করে, উনি এখন কোর্ট দেখতে পাচ্ছেন না। এখানে কোর্টের কোনো ব্যাপার নেই, তাকে দিয়েছিল রাজ্য সরকার, বর্তমানের যে রাজ্য সরকার তারা সেটা তুলে নিয়েছে, নো প্রবলেম, এর মধ্যে কোনো প্রবলেম নেই। এটাকেই বলে নীলাঞ্জন শাসকের আইন। হ্যাঁ, সেটাই তো আজকে দিনে এটাকেই বলে নীলাঞ্জন শাসকের আইন। আমরা দেখছি আজকে শাসক যে মনে করেছে অভিষেককে 3 স্টার ক্যাটাগরির নিরাপত্তা দিতে হবে, দিয়েছে। শাসক বদলে গেছে, নিরাপত্তা নেই। বৈধ অবৈধ কথাটা বলে লজ্জা দিও না মানুষকে প্লিজ। বৈধ, উনি পাওয়ার যোগ্য, আমি যোগ্য বলে, তাহলে যোগ্য হলে কেন করে যাচ্ছে না? তাহলে এখানে কোনো কোর্টে যাওয়ার ব্যাপার নেই, এটা দিয়েছিল রাজ্য প্রশাসন থ্রেট পারসেপশন অনুযায়ী। আজকে যদি তারা মনে করেছে অভিষেক ব্যানার্জির থ্রেট নেই, কিন্তু তারপরেও আমরা রোজ যে জিনিসগুলো দেখছি, মানুষ অবশ্যই শাসকের, অবশ্যই শাসকের, এটাই হচ্ছে শাসক। এবং এখানে আইনের ব্যাপার নেই, অবশ্যই এটা সেটাই অবৈধ বলবেন না প্লিজ। সেটাই হয়, আমি অবৈধ বলছি না। এখন যেটা উইথড্র করা হয়েছে, আমি অবৈধ এটাকে বলছি না, এটা জাস্ট এটা দেখায়। সে তো কালকে তো চাইলে মমতা ব্যানার্জির তুলে নিতে পারে। শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে যেন কোনো অসম্মান না করা হয়, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তো সেইটা মমতা ব্যানার্জিকে তিনি এক্সটেন্ড করছেন। অভিষেক ব্যানার্জির বাড়িটা, যার বাড়িতে দুটো বাচ্চা আছে, তারা বেরোতে পারছে না, মানুষে সেখানে অসভ্যতা করছে, এটা সবাই দেখছে, এটাকে রিলিশ করছে, এটা একটা স্যাডিজম হচ্ছে, এটাকে আমি তীব্র ধিক্কার জানাই। ঠিক না, ধিক্কার জানানোরই কথা। আপনি চিন্তা করুন, একজন জনদরদি নেতা, তিনি বাড়ির বাইরে বেরোতে পারছেন, বুঝতে পারছেন? কেউ বাড়িতে বেরোতে পারছে না, এরকম কোনো ব্যাপার নেই। বাচ্চাগুলো বেরোতে পারছে না, বাচ্চাদের সঙ্গে বাচ্চাদেরকে তাদের হ্যাকেল করা হচ্ছে। কার কি রাগ? এমন কি করলেন উনি যার জন্য আজকে উনি এত মানুষ, ওয়াইফের উপর করা হচ্ছে, এত মানুষের ওনার ওয়াইফ তো পলিটিক্স নেই, ওনার ওয়াইফের উপরে এই অত্যাচার হবে কেন? বাড়ির বোনের উপর কেন অত্যাচার হবে? না, সে তো নিশ্চয়ই। অভিষেক ব্যানার্জি ঠিকঠাকই বেরোচ্ছেন, তিনি কাজ করছেন, তিনি দল দেখছেন। না, তিনি আছেন এবং তিনি আগামী দিনে দলকে আরো এগিয়ে নিয়ে যাবেন। তবে আমি বিরতির পর ফিরে ফাল্গুনীদের কাছে যাব, অমিতাভদার কাছে যাব, এগুলো তো আমাকে যেতেই হবে। কিন্তু কেন মানুষের এই রাগ বলুন তো? এই যে কিছু মানুষ ছোট ক্যামেরা নিয়ে, বা যেটাকে নীলাঞ্জন বলছেন তাদেরকে মিডিয়ার মধ্যেই ধরি না, বা আমি বাড়ির সামনে মিডিয়াও বলছি না, সাধারণ মানুষ তো গেছেন, পতাকা ছাড়া লোক তো গেছেন, তারা গিয়ে তো বলছেন যে এই হচ্ছে অভিষেকের বাড়ি, এই রাস্তা এতদিন পর আসলাম, 15 বছর পর, কেউ বলছেন 12 বছর পর এই রাস্তা আসলাম।
সাধারণ মানুষ কেন ক্ষিপ্ত তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেখাবো। আমি একটা কথা না, না, বলতে তোমাকে পারি। তো আমি এর আসবো। আগে মাটিতেও অনেক কিছু আমরা তোমাকে দেখেছি। আমি আসবো। তাছাড়া হচ্ছে একটা প্রমাণ উনি দিতে পারবেন, এই যে মিথ্যে অভিযোগ করছে, আমি একটা আসলে অভিযোগ। একটা তার বিরতি বাড়ির নিয়ে সামনে বা তার গাড়ি দেখে লোকে কি কি বলতো একটা- সেগুলো আমার মনে আছে, Right, সেগুলো আমি সমর্থন করি না। রাইট, একটা বিরতি নিয়ে নি। বৈধ অবৈধ নাকি প্রতিহিংসা, এই জায়গায় সে ব্যাপারটা আটকে গেল তো, যে সত্যি কি তারে প্রতিহিংসার কারণের জন্য বিজেপিটা করছে। আসুন বিজেপি কি বলছে আগে শোনাই, তারপরে সাধারণ মানুষ কি বলছে আপনাদের এখান থেকে শটান নিয়ে চলে যাব ডায়মন্ড হারবার মডেলের একটা বিধানসভা যার নাম হচ্ছে ফলতা, যেখানে আগামীকাল ভোট রয়েছে, এবং সেই ফলতা যেই ফলতা 2024 লোকসভা নির্বাচনে 1,09,000 ভোটের লিড দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতার ক্ষেত্রে। সেই ফলতার সাধারণ মানুষ কি বলছেন? অভিষেক জিতেছিলেন 7 লক্ষের উপর ভোটের রেকর্ড মার্জিন। কি বলছে সেখানকার মানুষ? সত্যি কি রাগের কারণ আছে, নাকি সরকার প্রতিহিংসা পরায়ণ হচ্ছে? এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো। ফাল্গুনী পাত্র বলবেন, বিজেপির মুখপাত্র, সঙ্গে থাকুন। ফিরে আসলাম, ফাল্গুনীদের কাছে যাব। প্রতিহিংসা নিচ্ছে কি সরকার? দেখুন, আগে যে সরকার ছিল সে সরকার বিরোধীদের বিধানসভায় কোনো কথাই বলতে দিত না, এবং আমরা এইবারের সরকার দেখলাম সেখানে কিন্তু এটা হচ্ছে সরকার, জনগণের সরকার চলছে, আর আগে ছিল শাসকের সরকার। দুটোর মধ্যে আপনাদের সভাপতি বলেছেন যে এটা বিজেপি সরকার নয়, পশ্চিমবঙ্গ সরকার। একদম, এটা পশ্চিমবঙ্গ সরকার, আর আগের বারে ছিল তৃণমূলের সরকার। তো উনি বলছেন যে মিলিজুলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, সেটা এখন তৃণমূলের কথা। সেই জন্য ওনারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে, মেয়েকে নাকি বিভিন্নভাবে হ্যাকেল করা হচ্ছে। একটা প্রমাণ দিক উনি। আমরা যেভাবে 2021-এর পরে যে ঘটনা ঘটেছিল, যদি এইবারে আমরা হেরে যেতাম, কত লাশ যে গায়েব হয়ে যেত, আজকে যেভাবে আমরা সবাইকে থামিয়ে রেখেছি, যেভাবে অত্যাচারিত হয়েছে, মানুষ দেখতো এই নক্কারজনক ঘটনা। আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, তৃণমূল কংগ্রেসের আমলে দলীয় নেতাদের বিরুদ্ধে খাস জমি, জলাভূমি, সাধারণ মানুষের জমি দখল, একাধিক ঘটনা মানুষ কিন্তু বারে বারে সামনে এনেছে। কিন্তু এই প্রশাসন দিয়ে আমরা বারবার বলেছি, একবার প্রশাসনকে সরিয়ে আপনারা সাধারণ মানুষের সাথে লড়াই করুন। কিন্তু এই সরকার গুন্ডাকে কন্ট্রোল করতেন মমতা ব্যানার্জি নিজে, তিনি পুলিশ মন্ত্রী ছিলেন, এবং খুনি, রেপিস তাদের সাথে তিনি সাথ দিতেন, সাধারণ মানুষের সাথে তিনি ছিলেন না। সেই জন্য সাধারণ মানুষের কথা তার কান অবধি কখনো পৌঁছায়নি। আপনি বলছেন যে এই যে লিপস অ্যান্ড বাউন্সের 24টা প্রপার্টি, আমতলায় প্রাসাদ সম যে অফিস, এবং এই যে লিপস অ্যান্ড বাউন্সের যে অফিস, সেটাই কিন্তু শান্তি। আপনি ছোট্ট উদাহরণ দিলীপ মণ্ডলটা ভুলবেন। বিজেপি হেডকোয়ার্টারে গেছেন দিল্লিতে? ওহো, বাপরে বাপ, সেটা অবৈধ হলে তোমরা কেস কেন করছো না অবৈধের ভাই? কথা হচ্ছে কোথায়? না না, উনি তো প্রাসাদ সম বললেন। না না, প্রাসাদ সম বাড়ি না, না, বলছে তো, উনি তো ওনাদের পার্টি অফিসের কথা বলছে না। 140 কোটির পার্টি অফিসটা উনি দেখেছেন? ওহো, তো পার্টি party অফিস office বলছেন উনি, বলিনি, আপনি ইন্ডিভিজুয়ালের এত বাড়ি বলছে। এত তাড়াতাড়ি বিজেপি যে দৈন্য দল তা তো কেউ Party কখনো office-এর বলেনি। কথা বলছেন। বিজেপি যে আমরা তো দৈন্য দল সর্বভারতীয় এটা তো বলেনি নীলাঞ্জন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার কাছে 10 টাকা নেই, এই ভোট প্রচারে বলেছেন আমার কাছে 10 একদম। টাকা পর্যন্ত থাকে না। একদম। আরে এই যে মানুষের সামনে ফেক ভেক সাজার ব্যাপারটা, ব্রেকের কিছু না, নেই। না, দেখো, হরিশ ব্যানার্জি আর অল ইন্ডিয়া তুমি তৃণমূল কংগ্রেস কালীঘাট- আমি তোমায় তুমি বলে বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। কালীঘাট স্ট্রিট, না, হরিশ একটা মিনিট স্ট্রিট। ফাল্গুনী দি, যে মানুষটার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কোর্টের সাবমিশন, কোর্টের কাছে সাবমিট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উকিল যে আমার মক্কেলের কোনো অ্যাকাউন্ট নেই, ব্যাংক অ্যাকাউন্ট নেই, তার কি করে 24টা সম্পত্তি থাকতে পারে? সে কি করে একটা কোম্পানির আছে কোথায়? Leaps and ডিরেক্টর থাকতে bounds? পারে? ওইটাই তো কথা, এই হচ্ছে ব্যাপার। এটাই হচ্ছে ওই যে আমি মানে বললাম না, লিপসার যে কোম্পানির মিলিজুলি করি লিপসার কাজ, বাউন্সের হারি CEO জিতি নাহি লাজ। প্রাক্তন তিনি CEO এখন হিসাবে CEO একদম এইটাই আমি ওই আপনি জন্যই এখন বলছি CEO বারবার। প্রাক্তন বলছি, শোনো Please. আগে কথাটা, প্রাক্তন সিইও হিসেবে ওনার রেসপন্সিবিলিটি নয় না, যে নেই। কে নিচ্ছে বা কি দায়িত্ব কোম্পানির? না না, আচ্ছা, এবং আপনি এই এবং চ্যানেলটা এই ছেড়ে দিলে এই কোম্পানির দায়িত্ব আপনার থাকবে? শান্তিনিকেতনে তো উনিই থাকতেন। আমি বলছি, এটা যদি লিপস অ্যান্ড বাউন্সের হয়, তাহলে ওখানে উনি কিভাবে পরিবার নিয়ে থাকেন সেটা বলুন। কোনো কোম্পানির জায়গায় তো কোনো পরিবার থাকে বলে আমার জানা নেই, তাহলে তিনি সেখানে কিভাবে? দেখুন, মিথ্যে কথাটা একটু গুছিয়ে একটু তথ্য রেখে, এখন আমরা সরকারে আছি, আমরা তথ্য বের করতে পারি। আগে নয় পুলিশ দিয়ে আপনারা তথ্যকে ঢেকে রেখেছিলেন, কিন্তু না, এখন আমি তো তথ্য একবারও শুনলাম না যে ঢাকার ফিরহাদ হাকিম কোনো- বলছেন না এটা বৈধ, বা এই যে বা আমরা যে বক্তব্য শোনাচ্ছি তাতে আসছে কেউ বলছে, তারা বলছে কি আমরা জানি না। না, এবং আরেকটা বুঝুন। জিনিস দেখুন, ফিরহাদ হাকিম বলছে আমরা জানি না। তিনি কলকাতার মেয়র, ভাবুন, তিনি নাকি এইসব বিষয় জানেন না।
যিনি বড় চেয়ারম্যান তিনি বলছেন আমি দেবলীনা জানি না, বিশ্বাস বলছে আমি জানি না। তিনি বলছেন জানি না, এবং সেটা জানেন না কবে, যখন ক্ষমতা থেকে চলে গেলেন একদম। তখন তিনি জানেন না। এতদিন কিন্তু বলেননি যে আমরা কিছু জানি না। এবং দেখুন এটাও ঠিক যে এটা এই যে যেখানে অবৈধ আছে তাদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে, 7 দিনের মধ্যে তাদেরকে চাওয়া হচ্ছে যেটা আপনারা সমস্ত কাগজপত্র নিয়ে আসুন। আমরা তো গিয়েই ভেঙে ফেলে দেওয়া হচ্ছে এই সরকার করছে, এরকম তো নয়, এই সরকার এই কাজ করছে না। এই সরকার তাদের কাছে জানতে চাইছে যে আপনার এই যে নোটিশ দেওয়া হচ্ছে আপনি এর এগেনস্টে আপনি কাগজ নিয়ে আসুন, ছেড়ে দেওয়া হবে, আপনাকে মান্যতা দেওয়া হবে। তো সেটা তো হচ্ছে না বলেই এই পরিস্থিতি। এবং আমি বলছি এটা সবে শুরু। দেখুন এইভাবে কলকাতাকে কিভাবে দখল করে রেখেছিল তৃণমূলের নেতারা আর এই সরকার মিলে। একদম একদম আপনারা দেখতে থাকুন, কারণ এখন আর চাপা দেওয়ার জায়গা নেই। এখন সমস্ত কাগজ সরকারের হাতে আসবে এবং সেটা প্রমাণ স্বরূপ আপনাদের দেখাবে এবং আপনাদের কাছে অ্যান্সার চাইবে। এবং 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 সেই কারণের জন্য মানুষ এই সত্যিটা ক্রমাগত মানুষের কাছে সত্যকে সাপ্রেস করতে করতে না, মানুষ তো রায় দিয়েছে, এ রায় তো ম্যানিপুলেটেড রায় নয়। অবশ্যই মানুষ রায় কাউন্টিং দিয়েছে। সেন্টার থেকে 100টা কাউন্টিং সেন্টার থেকে এজেন্টদের বার করে কি তাণ্ডব হয়েছে আপনাদের ক্যামেরা কি দেখতে পায় না? আজকে নীলাঞ্জন বাবা, আপনি আপনি বলবেন না, আজকে দাদা, আজকে যদি আপনাদের আপনি ballot এই হারকে পেপারে মানতে দেখেছেন না আপনি? পারেন তাহলে আমার ধরে নিতে হবে না, ballot খাওয়া আসলে একটা দেখেছেন? বিরতি নিই। ballot খাওয়া দেখেছেন? আরে ব্যালট ছেড়ে দিন, সব থেকে ভালো ভোট হবে। ভালো ভোট হয়েছে তো, ভোট হওয়ার পরে এই তো জন্য counting পরিবর্তন এ হয়েছে। তো EVM চেঞ্জ আপনারা করে রিডিং দিয়েছে। করতে পারেননি বলে এই কথা EVM বলছেন। মেশিন চেঞ্জ করে দিয়েছে, আচ্ছা, 90% চার্জার ইভিএম হ্যাঁ। মেশিন। আরে ওটা মানুষ আর নেবে না দাদা, আচ্ছা, ফলতায় পালিয়ে গেছে, পুষ্পা ঝুঁকে গেছে, ঝুঁকে গেছে। দেখেনি যে শুনুন ব্যাটারি না, অটো চার্জার, আপনার পুষ্পা ঝুঁকে গেছে। এখনো সায়েন্সে আবিষ্কার করতে পারেনি। পুষ্পা মেনে মোদি নিয়েছে আবিষ্কার করেছে। যে মানুষের অটো- ভোটে অটো উনি রিচার্জ জিততে ব্যাটারি। পারবেন না, তাই অটো পালিয়ে রিচার্জ। গেছে। না, একদম যে দলটা বারবার চুরি করে করে দিতে আবার বারবার করে ভোট কোর্টে চুরি গেছে, করে আপনি বারবার বলছেন করে চোরের ভাই বড় অবশ্যই গলা। ভোট চুরি করে আপনারা দিয়েছে। প্রথম থেকে শুরু থেকে সব সব রাজ্য চোর। ভোট চুরি আচ্ছা, করেছে। বেশ। আরে SIR টা দেখুন, ভোট চুরির প্রথম আচ্ছা। step, SIR এবং টা last হচ্ছে counting টা শুনুন, last step। এই মরা ভোট দিয়েই আপনারা জিতেছেন, ঠিক আছে, সেইটা এবার সরিয়ে মরা দেওয়ার ভোট পরেই দিয়ে আপনারা হেরেছেন। ফাল্গুনি দি, আপনারা জানতেন। ভোটার এনে জিতেছে। ফাল্গুনিদি, আজকে আপনাকে চোর বললে আপনি রাগ করবেন না, কারণ কৃষ্ণকে আমরা চোর বলি, কৃষ্ণ মাখন চুরি করে খেত, এ চুরি মানা যাচ্ছে, মেনে নিচ্ছেন মানুষ, এ চুরি মানুষ মেনে নিচ্ছেন। যদি চুরি হয়, আমি তর্কের খাতিরে বলছি, পার্ট মানে বাহ, ফান বাহ। পার্ট, এর একদম মিডিয়া। এই মানবো যে এই চুরি মানবো, কৃষ্ণের মাখন চুরি আমরা মানবো। তাতে না, যদি বিষয় একাধিক দেখুন। বাহ। বেআইনি অবৈধ বিষয় যদি সামনে আসে, না, আইনি ভাবে, মানুষের জীবনকে আইনি ভাবে, যেভাবে অতিষ্ঠ করে দিয়েছে, definitely যে যদি জাহাঙ্গীর আজকে খান নীলাঞ্জনের কোথায় গেল, দাবি ফলতা মান্যতা মডেল, বেশ। ডায়মন্ড হারবার মডেল পালিয়ে গেল, হ্যাঁ, পুষ্পা ঝুঁকে না, গেল, এবার- কেন এবার- ঝুঁকলো? এবার- এবার আসি সাধারণ মানুষ কি বলছেন সেটাও শোনাই। এই যে বৈধ না অবৈধ যেটা দাবি করা হচ্ছে, ভোট চুরি করে বিজেপি জিতেছে, তাহলে ফলতা বিধানসভার প্রান্তিক মানুষ কি বলছেন সেটাও শোনাবো। বিরতির পর ফিরে এসে আগে অমিতাভ দাকে জাস্ট টাচ করে নেব। ডেফিনেটলি অমিতাভ দা বলবেন এই যে আলোচনা হলো বিষয়। তারপর আপনাদেরকে একটা অবিস্মরণীয়, আমাদের প্রতিনিধি মফিজুল গিয়েছিলেন অনফিল্ড উঠে আসা 4টে মতো বক্তব্য শোনাবো। আমি দিবাকর বাবুকে অনুরোধ করব, আমার প্রডিউসার, যে 4টে বাইট আজকে আমরা শুনবো, হ্যাঁ নেব, 4টে বাইট আমরা শুনবো সেখানকার মানুষের। আমরা প্রথম থেকে ওয়াকথ্রুতে শুনবো, কিন্তু ওই 4 জনের বাইটের পর আমরা আবার পজ রাখবো, পরের অংশ শোনাবো, কিন্তু 4 জন মানুষ কি বলছেন ফলতা বিধানসভা এলাকার আপনাদেরকে শোনাবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে অমিতাভ সিংহ বলবেন, তারপর দেখাবো, সঙ্গে থাকবেন। ফিরে আস অমিতাভ সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। অমিতাভ দা, এই যে অবৈধ নির্মাণ, যেটা তপসিয়ার পর থেকে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা, 2 জনের মৃত্যু, তারপরে বাড়ি ভাঙা শুরু, কোর্টের আদেশে আপাতত বন্ধ রাখা, এবং তারপরে এই যে একাধিক প্রভাবশালীর মানে কোটি কোটি টাকার সম্পত্তির হিসেব সামনে উঠে আসছে, আপনার কি মনে হয় এগুলো বৈধভাবে তৈরি করেন অবৈধ, নাকি এই তৃণমূল আর বিজেপির এই লড়াই আপনি নেই, অন্য কথা বলুন? দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞ বলে একটা ছড়া আমি একটু বলি। আচ্ছা, বিজ্ঞ খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ফিরহাদ হাকিম বললেন তিনি কিছুই জানেন না, তার কোনো দায় নেই। কি আশ্চর্য, তিনি 1 বছর 2 বছর নয়, সেকেন্ড টার্ম চলছে তার মেয়রশিপ, তিনি কোনো কিছু জানেন না, কোথায় কি হচ্ছে জানেন না, কিছু হলেই সেখানে স্কোয়ার ফিটে টাকা চলে আসছে তিনি বুঝবেন না। তার নেতার বাড়ি কি বিশাল প্রাসাদ, যেখানে 3 টায়ার 4 টায়ার সিকিউরিটি আছে, একটা তলায় গেলে যেখানে আপনি পা দেবেন সেখানে নাকি আলো জ্বলে ওঠে। আচ্ছা, আপনি বলুন তো, এরকম ফিরহাদ হাকিম একটা- জানলেও কি ফিরহাদ হাকিমের কিছু করার ছিল? না, করার ছিল না, সেটা অন্য কথা। তাহলে কিন্তু ব্যাপারটা সেখানে নয়, তিনি তো বললেন আমি কিছুই জানি না। এটাই আমার সব থেকে মজা লাগছে, যে এখন কিন্তু ওদের সুপ্রিমো, সেকেন্ড সুপ্রিমোর পাশ থেকে সব একটা একটা করে চলে আসছে। যেহেতু
হাতি এখন কলে পড়েছে, তার পা আটকে গেছে কাদায়, সুতরাং তার পাশ থেকে কিন্তু সবাই একটা একটা করে চলে যাচ্ছে। যারা একসময় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আমাদের মসিয়া এই অভিষেক ব্যানার্জি তার নেতৃত্বে লড়বো, আজকে কিন্তু একটা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর তৃণমূল ঝুরঝুর করে ভেঙে পড়ছে। একসময় এই তৃণমূল কংগ্রেসকে ভেঙেছে, আপনারা এটাই তো প্রেডিকশন করেছিলেন দিনের পর দিন, যে ক্ষমতার থেকে চলে গেলে তৃণমূল, যেদিন তারপর থেকে মাজা ভেঙে যাবে। আগামী 5 বছরে তৃণমূল ভ্যানিশ হবে। ক্ষেত্রেও তো একই জিনিস হয়েছিল, তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাদেরও কিন্তু মাজা ভেঙে চলে গেছিল। বহু জায়গায় আমাদের ডাকতেন, বলতেন আপনারা একটু সামনে দাঁড়ান। যখন আমাদের 16 সালে জোট হলো, আমার মনে আছে ইলানন্দী আমাকে বলছে আপনারা একটু আমাদের এই 23 নম্বর ওয়ার্ডে পাশে দাঁড়ান, কারণ ওখানে আমরা যেতে পারছি না, আমাদের লোক আছে কিন্তু যেতে পারছি না। এই আসলে চিরকাল যদি মস্তানি করে যেতে কেউ, তাহলে একটা সময় থাকে যাদের কিন্তু শিরদাঁড়া যদি সোজা না থাকে তারা কিন্তু ভেঙে পড়ে। আজকে তৃণমূলের সেই জায়গাটাই হয়েছে। আমি একটা কথা ফাল্গুনীদির একটা কথা প্রসঙ্গে বলবো, মানে আসতে হবে যে আজকে কিন্তু বিজেপি কতগুলো জায়গায় নিশ্চয়ই আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো কিছু পজিটিভ কাজ করছে, কিন্তু আমি একই জিনিস বলছি, তাপস রায়ের সাথে আমরা 78 সাল থেকে আমরা রাজনীতি করি। আমাকে ছাত্র পরিষদ আনার পিছনে তাপস রায় ছিল। আজকে তাপস রায় বিধানসভায় যেভাবে বিরোধীদের চুপ চুপ একটা কথা বলবেন না, জেনে নাও আমার কাছে, এই ধরনের কথা বলেছেন। আজকে কিন্তু এই অ্যাটিটিউড যদি বিজেপি সমগ্র স্তরে চলে আসে, প্রসারিত হয়, তাহলে কিন্তু আগামী দিনে তাদের অবস্থা একই জিনিস হবে। অমিতাভদাকে একটু এটা মনে করিয়ে দিয়ে, আজকে শুভেন্দু অধিকারী বলেছেন যে বিরোধীদেরকে বলার সুযোগ করে দিন, বিরোধীরা 50-50% রেশিওতে তারা বলবেন। আজকেই উনি বলেছেন যে বিরোধীরা যেন বলতে পারেন, কথা বলতে। দেখা যাক, এই তো সবে শুরু হয়েছে, আগামী 5 বছর দেখুন ভারতবর্ষের বুকে বিরোধীদের কত সুযোগ করিয়ে দেয়। রাহুল গান্ধী বলছেন তার মাইক অফ করে দিচ্ছে, তাকে পাপ্পু পাপ্পু বলে চাচামিচি করছে। আজকে এই জিনিস তো আমরা বারবার দেখেছি। সুতরাং বিজেপির ডিএনএতে গণতন্ত্র বোধটা একেবারেই নেই। আমরাও তাই পশ্চিমবাংলায় তাদের এই কথাকে আমরা বিশ্বাস করছি না। যদিও শুভেন্দু আমাদের সুতিঘাট থেকেই তৈরি হয়েছে, কিন্তু বিজেপিকে যাওয়ার পর তার মধ্যে যে ধর্মান্ধতা দেখা দিয়েছে, তাতে আমি অন্তত শুভেন্দুর উপর বিশ্বাস রাখতে পারছি না। না, মানে ধর্মান্ধতা দেখা দিয়েছে কথাটা একটু ভুল। এটা নীলাঞ্জন কি বলবেন আমি জানি না, তবে আজকে যে কথাগুলো উনি বলছেন, যে একটা নির্দিষ্ট ডেসিবেলের মধ্যে থেকে মাইক বাজান, রাস্তার উপর নামাজ পড়বেন না, যেখানে আপনি মাংস কাটবেন সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে আপনি হিডেন জায়গায় তাকে কাটুন, এই নিয়মগুলোকে সত্যি তাকে উগ্র হিন্দুত্ববাদের পরিচয় দেয় অমিতাভদা? যে কোনো শাসক নাকি এটা অনুচিত? যে কোনো শাসকই যখন আসে তখন একটা মুখোশ পড়ে। আজকে যে পাথরটা ছুটছে পাক সার্কাসে, তাকে যদি রামপাট ধোলাই না দেওয়া যায়, না আমি তাকে একদমই সমর্থন করি না। আচ্ছা, আপনি সেই ছবিটা আজকে ভুলে গেছেন? হাওড়ায়, আমাদের কাছে ছবিটা এখনই হয়তো নেই, এখনই আমার বন্ধুরা দেখাতে পারবেন না, হাওড়ায় সাদা উর্দিধারী পুলিশকে লাথি মারছে উড়ন্ত লুঙ্গি। সেটা কে ছিল? হাওড়ার মহেশতলাতে উড়ন্ত লুঙ্গি পরে একজন লোক। কে ছিল আমি তো জানি না, একজন লোক ছিল, একজন লোক ছিল। আমি তো একবারও বলিনি সে তৃণমূল ছিল, একবারও বলিনি। যদি না থাকে তাহলে তাই হবে। আজকে আইনের শাসনটা নিশ্চয়ই আমি ফিরিয়ে আনার কথা। জয়প্রকাশ মজুমদার বেচারি মানুষ, একবার বিজেপি একবার তৃণমূল, বারবার চেঞ্জ করে, তার আগে কংগ্রেস, সমস্ত রাজনৈতিক দল যিনি টেস্ট করেছেন সেই লোকটাকে একটা কচু বনের একটা জঙ্গলের মধ্যে লাথি মারলো। কে মারলো এটা? সেটাও এক লুঙ্গি। তাহলে এই যে বারবার করে লাথি মারার অডাসিটি, এটা হয়েছে কেন? তার কারণ শাসক মাথা তুলে দাঁড়াতে পারেনি। আপনি এটাকে ধর্মান্ধতা বলছেন? না না, আমি সেটা বলছি না, আমি ধর্মান্ধতা বলছি অন্য জায়গায়, যেখানে একজন বলেন যে মুসলমানদের জন্য আমরা কিছু করব না, তার না উনি ক্ষমতায় আসার পরে বলেনি, আশা করি। আরে পীযূষ কানোরিয়া বলেছে 5 বছরটা বাদ তারা কিন্তু বলেছে 5 পীযূষ বছর। কানোরিয়া বলেছে, হয়তো আরো অনেকেই বলেছে নিহাদের দেশ ছাড়া করতে হবে। আপনি কি বলছেন? যাই হোক, আমরা তো ধর্মান্ধতা বিশ্বাস করি না। আমি আসবো, আমি জাস্ট একটু সবার সামনে, আমার 3 জন প্যানেলের রেসপেক্টেড গেস্টের সামনে এবং বাংলার মানুষের সামনে তুলে ধরতে চাই যে গতকাল জাহাঙ্গীর খাঁ ফলতায় নিজের প্রার্থীপদ থেকে ইললিগালভাবে নাম উইথড্র করে নেওয়ার পর, কারণ যেহেতু এখন মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নেই, যদিও কালকে ভোট হচ্ছে, উনি প্রার্থী থাকবেন, উনি হয়তো নিজে সরে যাচ্ছেন, ব্যক্তিগত কারণ থাকতে পারে, সেটা অন্য বিষয়। উনি বলছেন যা উন্নয়নের উনি সঙ্গী থাকতে চান, ইঙ্গিত দিচ্ছেন হয়তো বিজেপিকে। আমি গত সোমবারই ফলতাতে আমাদের মিটিং করতে গেছিলাম, ফলতাতে ওই গোপালপুর হাট।
তো সেখানে আমি দেখেছি যে কয়েকশো মানুষ, যেখানে আমাদের 25, 30, 40-এর বেশি মানুষ, সেখানে অনেক বেশি লোক। সেখানে প্রচুর মানুষ, এবং তারা বেরিয়ে এসে বলছে আমরা আজকে নিশ্চিন্তভাবে ভোট দেবো, আমরা আজকে তাই জন্য বেরিয়ে এসেছি। তাহলে মানুষকে নিশ্চিন্ত ভোট কারা দিতে দিচ্ছিল না? আসলে সেই ফলতার বক্তব্য শোনাবো, আমি সবাইকে শোনাই, তারপর আমি ফাল্গুনীদের কাছে যাব। একটা ছোট্ট বিরতির পর দ্রুত ফিরে আসতে দিন আমায়, আপনারা সঙ্গে থাকবেন। একটা বিরতি নিচ্ছে, ফিরে আসবো বিরতির পর। ফিরে আসলাম বিরতির পর। আসুন, মানে আমার দেখে অবাক লেগেছে, আমি কাল পর্যন্ত ভাবতে পারিনি যে মানুষের মধ্যে আচ্ছা আপনারা কি মানে নীলাঞ্জন হয়তো অবিশ্বাস করবেন, প্রতিষ্ঠান বিরোধিতা বা তৃণমূল বিরোধিতা এই লেভেলে পৌঁছেছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে তো আমাদের সংশয় থাকার কথা নয়, কারণ উনি সেই অর্থে কোনো ফ্যামিলি থেকে, রাজনৈতিক ফ্যামিলি থেকে উঠে আসা মানুষ নন। ওনার অভিজ্ঞতা যথেষ্ট রাজনীতি সম্পর্কে। উনিও বুঝতে পারেননি যে মানুষের মধ্যে ক্ষোভ, রাগ এবং প্রতিষ্ঠান বিরোধিতা এই জায়গায় পৌঁছেছে। আমরাও বুঝতে পারিনি যতক্ষণ না পর্যন্ত জাহাঙ্গীর গতকাল ব্যক্তিগতভাবে নিজেকে সরিয়ে নিয়েছেন। আসুন আজ ফলতার মানুষ কি বলছেন, আমাদের প্রতিনিধি মফিজুলের সঙ্গে, চিত্র সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে শোনাবো আপনাদের। শুনুন। কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের অন্যতম একটি বিধানসভা কেন্দ্র, আর সেই বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন হতে চলেছে আগামীকালকে। আর সেই নির্বাচনের ঠিক 48 ঘন্টা আগেই যিনি পুষ্পা হিসাবে নিজেকে ঘোষণা করেছিলেন, সেই তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি ঝুঁকে গিয়েছেন, নির্বাচন থেকে সরে গিয়েছেন। আর তারপরেই জাহাঙ্গীর খান বা তৃণমূল পুরোপুরি নিশ্চিহ্ন ফলতা বিধানসভা জুড়ে। কোথাও কোনো রকম ভাবে জাহাঙ্গীর খানের আর দেওয়াল লেখন বা তার কাটআউট, তৃণমূলের ফ্ল্যাগ, কোনো কিছুই দেখা মিলছে না। এই মুহূর্তে রয়েছে ফলতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। আমরা দেখাবো যে শুধুমাত্র সমস্ত জায়গাতেই বিজেপির যিনি প্রার্থী দেবাংশু পান্ডা, তার ব্যানার হোর্ডিং, বিজেপির দলীয় পতাকা, কোথাও কোথাও সিপিএম আর কংগ্রেসের দু একটা পতাকা দেখা গেলেও তৃণমূল কংগ্রেসের নেই কোনো পতাকা। তৃণমূল প্রার্থী হিসাবে যিনি এতদিন ছিলেন জাহাঙ্গীর খানের নেই কোনো দেওয়াল লিখন। হঠাৎই উদাও ফলতা থেকে জাহাঙ্গীর খান সহ তৃণমূল। কেন এই পরিস্থিতি বলছেন স্থানীয় মানুষজনরাই, শুনুন। জাহাঙ্গীর খানকে চিনতেন তো? হ্যাঁ, কেমন ছেলে ছিল? ওর কথা আর বলবেন না। কেন বলুন, মন খুলে বলুন। না না, ওর কথা বলবেন না, আর বলে আর কি হবে, সব তো জানে, সব তো। কেমন ছিল চরিত্রটা, কেমন ছিল? এখন তো ধরুন শেষ শেষ ও বাজেই শেষ হয়ে গেছে। জুলুম ছিল এরকম। ও যখন তখন প্লাবাজি এইটা দিতে হবে, কারো ঘর মারতে গেলে টাকা লাগবে, কারো এই করতে গেলে টাকা লাগবে। মানে বিশাল চাপের মধ্যে আমরা ছিলাম। এখন খুব শান্তি আছি, একদম শান্তি আছি। আমাদের খুব উপকার হলো, মানে ও যদি দাঁড়াতো আরো পঞ্চাশ টর্চারটা বেশি হতো, কোথায় কি হবে না মারামারি সৃষ্টি দাঁড়াতো, সেই জিনিসটা তো আর হবে না। এখন একতরফায় ভোট হবে। স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারছে, মন খুলে মানুষের সঙ্গে কথা বলছে। আগে কথা বলতে পারতো না, চুপচাপ থাকতে হতো। কেন কথা বলতে পারতেন না? পরিস্থিতি অনুযায়ী তারা যেভাবে চালাবে সেইভাবে চলতে হতো, তা না হলে। এটা তো বলা হয় ডায়মন্ড হারবার মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মডেলটা কেমন ছিল? কেমন ছিল? শাসনের মডেল ছিল। আমি এখন ফলতায় ভালো আছি, খুব ভালো আছি, এবার ভালো থাকবো। আমার সুন্দর বাবা উঠেছে তো, আমি খুব ভালো থাকবো। এখানে যে জাহাঙ্গীর বাবা ছিল তোমাদের, ও বাবা জ্বালাবে, ও বাবা কি জ্বালাই গো। ও বলবে গাছ কেটে দাও, টানেশ্বর বসকে দাও, ওখানে টানেশ্বর বসকে দিচ্ছে খুব। কি জ্বালাচ্ছে, হাড় খেয়ে নিচ্ছে, মাছ খেয়ে নিচ্ছে। আমার খোলাগুলো সব ভেঙে দিচ্ছে, 2-3 হাজার খোলা সব ভেঙে দিচ্ছে। গরু ছাগল বিক্রি করে কিনেছিলুম আমি, পার বাঁধবো বলে সব ভেঙে দিচ্ছে সব। ওই জাহাঙ্গীর বাবার কোথায় শুনে রবি সব ভেঙে দিচ্ছে, রবি হালদার। অত্যাচার করেছে, এমন অত্যাচার করেছে স্যার দেখার মতো না। নিজের স্বামীটা পর্যন্ত ধরে মেরেছে, বুঝতে পারছো তো? না, আমাদের পাড়ার লোক। তারা কি জাহাঙ্গীরের লোক? হ্যাঁ, জাহাঙ্গীরের লোক। জোর ছিল আমাদের এইতে ভোট দিতে হবে, না হলে তোমাদের দেখে নেব। তো আমরা এবার ভয় যেতে, আমরা এখানে বাস করি, তাহলে আমরা যা বলে আমরা বলি আমরা ভোট দিতে যাবো না, তোমরাই দিয়ে নাও। কেমন অভিজ্ঞতা? না, অভিজ্ঞতা মানে ভালো। তোমার পরিবেশটা খুব খারাপ ছিল মনে হয়। তা কেমন ছিল? ফলটা কেমন ছিল? খুব জঘন্য ছিল, খুব শাস্তি ছিলাম, খুব যন্ত্রণা জ্বালাই ছিলাম। হ্যাঁ, সেই জ্বালা থেকে আমরা সবাই মুক্তি। জাহাঙ্গীর খানের বাহিনী কেমন অত্যাচার করতো খুব। আমরা মানে কাকে মারবো, কাকে ধরবো, ঘর ভাঙবো, দৌড় ভাঙবো, কাকে মার্ডার করবো, ঘর ছাড়া করবো, এরকম ওরা অত্যাচার করতো আমাদের সঙ্গে। এটাই চলতো শান্তি। আরো বাইট শুনবেন নাকি? এই হচ্ছে হালাত
রাজ্যের। এরপরে বড় বড় কথা, আমি ফাল্গুনীদির কাছে আসি। ফাল্গুনীদি, এটা হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য, আমি আমারটুকু দায়িত্ব নিচ্ছি। নীলাঞ্জন একটু, উনি তো আইটি সেল দেখেন, উনি বলতে পারেন যে সিএন হয়তো এই বাইটগুলোকে ডক্টরড ভিডিও চালাচ্ছে, আমি তার রেসপন্সিবিলিটি নিচ্ছি। যদি কোনো আইনত কনফেস করতে আমি করব, পার্টিকুলার আমি অন স্ক্রিন বলছে, এগুলো একদম অনেস্ট বাইট এবং সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করা হয়েছে যে জাহাঙ্গীরের রাজত্বে আপনারা কেমন ছিলেন, তার উত্তর মানুষ দিচ্ছে পরিষ্কার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মডেলটা কিরকম ছিল মানুষ ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবার মডেল। তো এই বিধানসভা দিদি এত মানুষ মানে তারা স্যাটিসফাইড নন। 1,09,000 কি 7,000 আমার ভুল হতে পারে, লিড দিল 24-এ, যেটাতে অভিষেক 7 লাখ 7.5 লাখ ভোটে জিতলেন। দেখুন ওখানে তো ভোট হতো না, এবং যেভাবে মারধর করা হয়েছে, যেভাবে ঘর ছাড়া ছিল বিজেপির কার্যকর্তারা, যে নিদারুণ অত্যাচার হয়েছে, চোখ টোক একদম নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা গেছি এবং কেন্দ্র থেকেও বারবার টিম এসছে তাদেরকে দেখার জন্য, কিন্তু আমরা আলটিমেট সেইভাবে কোনো সুরাহা করতে পারিনি। আমরা মানুষের পাশে ছিলাম, তাদের আশ্বাস দিয়েছিলাম, এবং মানুষের যে ক্ষোভ স্বতঃস্ফূর্তভাবে এবারে ভোটে সেটা প্রমাণ পেয়েছে। উনি যাই বলুন, আর এই যে বলছিলেন না 12 ঘন্টা ন্যাশনাল হাইরোড অবরোধ করে ঢাকা মুর্শিদাবাদের ট্রেন লাইন জ্বালিয়ে দেওয়া হলো, তাহলে এটা সাম্প্রদায়িকতা না? আচ্ছা, শামশেরগঞ্জ, এবং যেভাবে আমরা দেখেছি যে আমাদের ওখানে যে দুজনকে মেরে ফেলা হলো, হরগোবিন্দ দাস, চন্দন দাস, যেখানে মানে কোপানোর পরেও চন্দন বসে রয়েছেন মাটিতে, এবং আমরা সেই ছবি দেখাচ্ছি না এখন, মানে অত্যন্ত হৃদয় বিদারক, এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারেনি সেখানে, গ্রামের বাইরে দাঁড় করিয়ে রাখা। এটা সাম্প্রদায়িকতা নয়, ছিনকে লেঙ্গে আজাদি। কোন আজাদি যে কথা বলছিল ভারতবর্ষে, এদেরকে মানুষ প্রশ্ন করে না, এবং যারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতটাকে ভাগ করে দিল তারা সাম্প্রদায়িক নয়, কিন্তু যারা বলছে ইমাম ভাতা এবং ব্রাহ্মণ ভাতা আমরা তুলে দেব, আমরা ধর্মের ভিত্তিতে আমরা কোনো কিছু আমরা এটাকে আমরা মানুষকে পরিষেবা দেব না, সেটার নাম সাম্প্রদায়িক। বেশ, আমি নীলাঞ্জনের কাছে আসি। নীলাঞ্জন, এই বক্তব্যগুলোর প্রেক্ষিতে এটা তো বোঝা যাচ্ছে যে জাহাঙ্গীর কিভাবে আশীর্বাদ ধন্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং এই আশীর্বাদ তাকে ওই এলাকায় মানুষের উপর অকথ্য নির্যাতন করতে প্রতিদিন অনুপ্রেরিত করেছে। তার রেজাল্ট হচ্ছে এটা। দেখুন, আপনি চারজন মানুষের, না 4 জন নয়, প্রায় 6-7 জনের বক্তব্য শোনালেন। তারা প্রত্যেকেই বলছেন যে তারা একটা এই জাহাঙ্গীর খানের একটা ত্রাসের শিকার ছিলেন, এরকম তারা একটা দাবি করেছেন। আমরা এর আগে আমরা সন্দেশখালীতেও এই ধরনের বেশ কিছু অভিযোগ শুনেছি সাধারণ মানুষের থেকে। দেখুন, জায়গায় জায়গায় কিছু ভুলভ্রান্তি তো হয়েইছে, একটা দল তো এমনি এমনি ক্ষমতা থেকে চলে যায় না। তো সেই জায়গাতে আমাদের তৃণমূল স্তরে বেশ কিছু নেতা কর্মী, তাদের বেশ কিছু এমন কার্যকলাপ ছিল যার জন্য মানুষ কিছুটা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটাও মনে হয় সাংসদবাবু জানতেন। না, সাংসদবাবু কি জানতেন সেটা সাংসদবাবু বলবেন। আমার বক্তব্য, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও দায়িত্ব এখন দল নিচ্ছে না। না, আপনি আমার কথা বুঝতে পারছেন না। এটা একজন সাংসদের কাজ নয়, কুণাল ঘোষই নিচ্ছেন না দায়িত্ব, আপনি কি নেবেন? কাজ নয় যে সারাক্ষণ গিয়ে তার জায়গাতে ওভাবে মনিটর করা, এবং তিনি যে সাংসদ নন, তিনি দলের যেহেতু মানে ফুল দলের জেনারেল সেক্রেটারি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, সেই হিসেবে তার বিভিন্ন রকমের দায়িত্ব ছিল। তিনি পার্লামেন্টেও দলনেতা, তো যাকে সেটা একটা অন্য বিষয়। কিন্তু জাহাঙ্গীর খান এখন যেরকম ভাবে দলের সাথে কথা না বলে সে ভোটের একদম শেষ লগ্নে, মানে ক্যাম্পেইনের শেষ লগ্নে এসে তিনি যেরকম ভাবে তার প্রত্যাহার করে নিলেন নিজেকে, করেছে দল। আমার মনে হয় কিছু প্রসিডিংস হওয়া উচিত। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি দলের কিছু না কিছু প্রসিডিংস হওয়া উচিত। আমি আজকে যখন আমি দলের প্রতিনিধি হিসেবে বলছি, আমি এখন অবধি কিছু জানি না, তো সেটা আমার মানে আমার পে গ্রেডে পড়ে না, তো সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমি মনে করি এই যেই কাজটা সে করেছে, সে কেন করেছে? সে তো পুষ্পা, সে তো নিজেকে মানে ঝুঁকেগা নেই বলেছিল, সে ঝুঁকেগা নেই যে বলে সে এরকম শুয়ে পড়লো, তো তার উপরে কি এমন প্রেশারটা চাপলো, সেইটা আমাদের বুঝতে হবে। আমাদের ইলেকশন কমিশন তো বলেছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, তো একটা প্রধান বিরোধী দলের ক্যান্ডিডেট সে যদি এত ভয়ভীত হয়ে যায়, তাহলে কি করে আমাদের দেখতে একদম কি করে হবে। ঠিক, অমিতাভ দা ছোট্ট করে বলুন, ফাল্গুনীদি কিছু বলবেন। হ্যাঁ, ছোট্ট করে বলার কিছু মানে জাস্ট এই ফলতা নিয়ে আপনি গেছেনও বললেন। আমি গেছি, সোমবারই গেছি। তো ব্যাপারটা কিছু না, যে যারা অপরাধ করে দুরকম ভাবে হয়। যদি কেউ খুব বেশি অপরাধ করে, তার মধ্যে যখনই উল্টো ঘটনা ঘটতে থাকে তখন তার পালিয়ে যাবার এটা একটা থাকেই। কারণ তার সব সাগরেদদের আমি সোমবার গিয়ে শুনলাম অলরেডি তুলে নেওয়া হয়েছে, না চাইলে সে এখন নোকদন্তহীন বাঘের মতন হয়েছে, তার উপায় ছিল না। আরেকটা কারণ হতে পারে ভয়ভীতি। ভয়ভীতি তো এই ক্ষেত্রে আসবে। আমার তো ভয় লাগছে না, আমি তো সিপিএম আমলেও কাটিয়েছি। বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে লক্ষ্মীদের লোকেরা, ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে, অনেক ঘটনা করেছে। সুতরাং
তা সত্ত্বেও তো আমরা এখনো দাঁড়িয়ে আছি, কোনো জায়গায় তো আমার ভয় ভীতি কাজ করছে না, তার কারণ আমরা কোনোদিন অত্যাচার কারোর উপর করিনি বলে। এখন তার নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে ভয়ভীতি হচ্ছে, এর বাইরে আর কিছু না। কিন্তু একটা কথা আমার খুব স্ট্রাইক করলো, একজন ভদ্রলোক বলছেন যে এবারে একতরফা ভোট হবে। আগেও তো একতরফাই ভোট হতো, জাহাঙ্গীরের আমলে তো একতরফাই ভোট হতো, আবার এখন বলছে একতরফা ভোট হবে, তার মানেটা কি? এটা একটু আপনারা বিশ্লেষণ করুন। ক্যান্ডিডেট থাকতো বেশ বেশ ফাল্গুন, না, না, ফাল্গুন, একতরফা ছোট্ট ভোট আমি শেষ করব। একতরফা ভোট করার জন্য চলে না, একতরফা ভোট বলতে এতদিন অন্যায়ের বিরুদ্ধে মানুষকে মানে অন্যায় করে মানুষকে যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, গণতন্ত্রকে যেভাবে হরণ করা হয়েছিল, এবার মানুষ তার বিরুদ্ধে একতরফা ভোট দেবে। আপনি বলবেন না একদম। ভারতবর্ষের গণতন্ত্র হত্যাকারী 1 লক্ষ, আপনি বলবেন না ইমার্জেন্সি করে করে শেষ করে দিয়েছে কংগ্রেস। আপনাদের সময় ইমার্জেন্সি কতবার করেছেন? আজকে শেষ করি, হাতে হাতে কতবার ইমার্জেন্সি করেছেন আপনি বলুন তো? আমি কতজনের মুখ বন্ধ আমি শেষ করি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে 4 তারিখের পরে কোন বাবারা বাঁচায় দিল্লি থেকে এসে দেখবো, তো স্বভাবতই তিনি যে আজকে এই জাহাঙ্গীরকে ভয় পাবে এটা স্বাভাবিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনা ঘটবে এটা স্বাভাবিক। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি। আজকে আমি বেঙ্গল লবি বা দিল্লি লবি বলবো না, কিন্তু এই রাজ্যে বিজেপিকে মাথায় রাখতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের একটা আলাদা ভাইব্রেশন আছে এই বাংলার, সেই ভাইব্রেশনে যদি বিজেপিকে পরিচালিত করা যায়। এখন কিন্তু বিজেপি, এতদিন কি ছিল, বিজেপি নন টেস্টেড পলিটিক্যাল পার্টি, সেন্ট্রাল এজেন্ডার উপর বেস করে রাজ্যের উপর প্রেডিকশন হতো। এবার রাজ্যে বিজেপি 12 দিন 13 দিন ক্ষমতায় রয়েছে। আগামী দিন কি হবে সেদিকে আম জনতা, আপামোর মানুষ তাকিয়ে রয়েছে। এমনকি ফাল্গুনীদিরা নিজেও তারাও দেখতে চান যে তারা যে চ্যালেঞ্জ নিয়েছেন সেটা তারা কাঁধ চওড়া করে পালন করতে পারেন কিনা। মানুষ সত্যি আগামীবার যখন 5 বছর পর ভোট নিতে যাবেন, সেই সময় তাদের যেন ভোট চাইতে না হয়, মানুষ যাতে এমনিতেই ভোট দেন। আসুন আমরা ছোট্ট একটা বক্তব্য দিয়ে আজকে শেষ করব। অনেকেই তৃণমূলকে অনেক সমালোচনা করছেন, কিন্তু জাহাঙ্গীরের মতো চওড়া বুকের মানুষকে আমরা চাই। অন্ততপক্ষে এই মাসের আগে তার যা অবস্থা ছিল, 4 তারিখের আগে কি বলেছিলেন জাহাঙ্গীর খাঁ, একবার দেখায়। তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ছিলেন তিনি ফলতা বিধানসভা থেকে। শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা ঝুঁকে গেলেন। আমি ছোটবেলায় যেটা দেখেছি, শোলে বই, সে আমজাদ খানের जो आदमी डर गया वो आदमी मार गया। जहांगीर डिक्शनरीতে ডর বলে কিছু নেই।